হ্যালো ভাইরা। তো আজকে আমরা উপস্থিত হয়েছি যে আমাদের এগ্রি স্পেশাল প্র্যাকটিস ক্লাসে যে লেকচার 2টা ছিল কমপ্লেক্স নাম্বারের উপর, তো তার লেকচার 2টা কমপ্লিট করার জন্য। ঠিক আছে, তো যেহেতু আমরা বুঝতেই পারতেছি যে লেকচার টাইটেলটা দেখে আজকে আমাদের বেসিক পার্ট না, আমরা বেসিক পার্ট এবং কিছু প্রবলেম এটা আমরা গত লেকচার অর্থাৎ লেকচার 1-এ করে আসছি। বাট হচ্ছে আজকে আমরা লেকচার 2-তে আমরা জাস্ট দেখবো, কিছু কোশ্চেন সলভ করবো, যাতে আমরা বুঝতে পারি ভাই যে এই কমপ্লেক্স নাম্বার থেকে কেমন কেমন কোশ্চেনগুলো হয়। ঠিক আছে, তো দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে। প্রথম কোশ্চেনটা বলছে আই ইনভার্স মাইনাস আই ডিভাইডেড 2i ইনভার্স প্লাস আই। ঠিক আছে, তো আমি বলছিলাম হ্যাঁ, যদি ফার্স্ট ক্লাস করে থাকো তো ফার্স্ট ক্লাসের একদম শুরুতেই দেখবা যে আমি কিছু বেসিক জিনিস বা বেসিক ইনফরমেশনগুলো মাথায় রাখতে বলছিলাম। তো ওগুলো যদি মাথায় রাখো তাহলে হচ্ছে তোমরা এই এমসিকিউটা মিনিটের মধ্যেই করে ফেলতে পারবে। ঠিক আছে, তো এই যে দেখো আই ইনভার্স মানে হচ্ছে 1/i, এটা তো আমরা বুঝি তাই না। আই ইনভার্স মানে 1/i, তাই না। আচ্ছা, এটা তো আমরা বুঝি। এটা যদি বুঝি তাহলে দেখো আই ইনভার্সের ভ্যালু হচ্ছে 1/i, আর 1/i এর ভ্যালু কি মাইনাস আই না ভাইয়া। এই যে মাইনাস আই, মাইনাস আর এই মাইনাস আইটা থাকবে 2i ইনভার্স, তার মানে 2 মাইনাস আই প্লাস আই থাকবে, তাই না। তো উপরে কি থাকছে মাইনাস টোয়াইস আই, নিচে থাকছে মাইনাস আই, তাই না। মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, আই আই ক্যান্সেল আউট, আনসার হচ্ছে 2। তার মানে এক নাম্বারের আনসার হচ্ছে বি নাম্বার। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখন 2 নাম্বার সলভ চলে যাচ্ছি। 2 নাম্বার কোশ্চেনে 2 নাম্বার কোশ্চেন সলভ করার জন্য ভাই আমাদের একটা ফর্মুলা মনে রাখা প্রয়োজন, যেটা আমরা এই জটিল সংখ্যার একটা ফর্মুলা, এটা কিন্তু আমরা জানি, তাই না। এই ফর্মুলাটা জানি না, 1 + ω + ω², অর্থাৎ এককের ঘনমূল করলে যে তিনটা আমরা মূল পাই, এই মূল তিনটা যদি যোগ করি তাহলে আমরা কি পাই, 0 পাই। আর এই মূল তিনটা যদি গুণ করি অর্থাৎ 1 × ω × ω² গুণ করলে কি হয়, ω³ আর এই ω³ এর ভ্যালু হচ্ছে 1। বুঝছি, তার মানে এটা একটু মাথায় রাখা প্রয়োজন। এই মানের ঘনমূল যদি করি তাহলে যে তিনটা মূল পাবো 1, আর যদি যোগ করি তাহলে আলটিমেট ভ্যালু পাবো 0। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেনে কি বলছে, এই যে দেখো 1 - ω², আমি জাস্ট একটা অংশ বোঝাই, তোমরা বাকি অংশ এমনি বুঝে যাবে। ঠিক আছে, তো দেখো এটাকে যদি একটু সাজায় লিখি 1 + ω² - ω লিখতে পারতাম না। তো ভাই এটাকে সাজায় লিখে কি উপকারটা হয়েছে, এইটার ভ্যালু আমরা জানি। এই যে এই কোশ্চেনটা থেকে 1 + ω², এটার ভ্যালু এই যে ওমেগাকে ডান পাশে বার করে দিই, মাইনাস ওমেগা না। আর এই মাইনাস ওমেগাটা থাকবে, তাই তো। এখন দেখো পরের লাইনগুলোতে কি হবে, মানে পরের অংশগুলোতে এগুলোকে জাস্ট তুমি এভাবে সাজায় লিখবা। এটাকে ω⁴, ω⁴ কে এইভাবে লিখতে পারো না, ω³ × ω লিখতে পারি ভাই। দুইটা একই জিনিস, তার থেকে আমরা একটা নিতে পারি, আর পাওয়ারগুলো তখন যোগ হয়ে যায় 3 আর 1 4, তার মানে আলটিমেটলি ω⁴ থাকতেছে, তাই না। আচ্ছা, তো তাহলে এইটাকে ω⁴ এর ভ্যালু কি, ওমেগা না, তাহলে +ω - ω²। এভাবে জাস্ট আমি সাজায় লিখতেছি। ঠিক আছে, 1 8 মানে কি ভাই বলতো, 8 মানে হচ্ছে ω²। কেন, ω6 × ω², ω6 এর ভ্যালু কত, 1। তার মানে এখানে ω² মাইনাস ওমেগা, তাই না। ω⁴ কে ভাঙালে যে ওমেগা হয়, এটা তো একটু আগে শিখে আসলাম, তাই না। আচ্ছা, পরের অংশটা ভাই, পরের অংশটা 1 + ω16, ওমেগার পাওয়ার 16 আছে। তাহলে এটাকে ভাঙলে আমরা কিভাবে কি কাজ করবো একটু বলো তো ভাই। তো এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা এইভাবে লিখবো না, 1 + ওমেগা, ওমেগা কেন, এটাকে ভাঙালে লিখতে পারি ω⁻15 × ওমেগা। ω⁻15 কিন্তু 3 দিয়ে ভাগ যায়, অর্থাৎ যেটা 3 দিয়ে ভাগ যায় তার ভ্যালুটাই কিন্তু হচ্ছে আমাদের 1। বুঝলাম, তার মানে আলটিমেট যে অংশটা অবশিষ্ট থাকছে সেটা কত, শুধু ওমেগা। তার মানে ω16 কে ভাঙালে জাস্ট আমরা ওমেগা পাচ্ছি। ঠিক আছে, মাইনাস ω8। আচ্ছা, ω8 কেও তো ভাঙাতে হবে, তাই না। ω8 কে ভাঙালে কি পাবো, জাস্ট একটু আগে করে আসছি না ভাই, জাস্ট আমরা কি পাবো, ওমেগা। আচ্ছা, এখন এই যে এই অংশটার মান কত, -ω², আর -ω²টা যেটা ছিল সেটা কোথায় দিলাম, এটার ভ্যালু -ω, -ω অবশিষ্ট থাকছে। আবার হচ্ছে এটার ভ্যালু -ω², আর আচ্ছা এটাকে ভাঙালে ω²। ও সরি, এখানে ω² দিইনি, ω8 কে ভাঙালে ω⁻6 × ω² লিখি না। 6 এর ভ্যালু তো তোমার হচ্ছে 1, ω⁻6 এর ভ্যালু কত, 1 অবশ্যই থাকছে ω², সেই ω²টা এখানে বসছে। ঠিক আছে, এখন জাস্ট তুমি হচ্ছে বিয়োগ করবা, যোগ বিয়োগ করবা, দিয়ে জাস্ট গুণ করে দিবা, তাহলে আনসারটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে -2ω ইনটু -2ω², আবার ইনটু -2ω, আবার ইনটু -2ω²। ঠিক আছে, তার মানে হচ্ছে আলটিমেট 4টা -2, তার মানে হচ্ছে আনসার হচ্ছে আমাদের 16। আর এটা হচ্ছে ω⁻6, তাই না। জাস্ট সবগুলা পাওয়ার যোগ করে দাও, এটার পাওয়ার কিছু নাই, 1 আছে, এটা 2, এটার 1, এটা 2, তার মানে হচ্ছে 2 2 4 আর 5 6, তার মানে ω⁻6, যার ভ্যালু কত, 1। 16 কে 1 দিয়ে গুণ করলে 16 থাকে, আলটিমেট আনসার হচ্ছে বি নাম্বার। ঠিক আছে, তো হ্যাঁ এই কোশ্চেনটা আমি তোমাদেরকে বুঝাইলাম, তাই হচ্ছে আমাদের অনেক টাইম লাগতেছে। ঠিক আছে, বাট তোমরা যখন নিজ হাতে করবে ভাই তখন এত টাইম লাগবে না। ঠিক আছে, তোমরা দেখা যাচ্ছে ডিরেক্ট ভাই তোমার হচ্ছে এই লাইন থেকে ডিরেক্ট তোমরা এই লাইনেও চলে আসতে পারবে, বুঝছো। একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে সবকিছুই সম্ভব। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। ঠিক আছে, তো দেখো নেক্সট প্রবলেমে কি বলা হয়েছে,
এই যে একটা তোমার জটিল সংখ্যা দেওয়া আছে, এর বাস্তব আর কাল্পনিক অংশের সমষ্টি কত বের করতে বলছে, ঠিক আছে। তো এটা বের করার জন্য হ্যাঁ অবশ্যই এই যে জটিল সংখ্যা যেটা আছে এটাকে যদি জেড ধরি তাহলে জেড এর আকার কি, জটিল সংখ্যার আকার এক্স প্লাস আই ওয়াই না, এই আকারে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এই আকারে যদি এটাকে নিয়ে আসতে চাই তার জন্য আমরা কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে জানো? ওয়ান মাইনাস আই, এটা কি লিখলাম বা যেটা হরে আছে সেটাই লিখছি। এখন উপরে ঠিক এর অনুবন্ধী সংখ্যা দিয়ে উপরে এবং নিচে গুণ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ লবে এবং হরে গুণ করতে হবে। অনুবন্ধী সংখ্যা কি, আই এর আগে যদি প্লাস থাকে তাহলে সেটা মাইনাস হবে, যদি মাইনাস থাকে তাহলে সেটা প্লাস হবে, ঠিক আছে। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে ওয়ান প্লাস আই, এইটা অনুবন্ধী সংখ্যা হচ্ছে এটা, বুঝলাম। আচ্ছা, উপরেও সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। গুণ করার পর জাস্ট ওয়ান প্লাস আই উপরে থাকলো, এই যে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাই না, মাইনাস আই স্কোয়ার, তাই তো। ওয়ান প্লাস আই, এই তো ওয়ানের কে স্কোয়ার করলে আনসার কত হয় ওয়ান, আর আই স্কোয়ারের ভ্যালু কত মাইনাস ওয়ান, সেই মাইনাস আর এই মাইনাস কি হয়ে প্লাস, তার মানে ওয়ান ওয়ান এখানে টু, তাই তো। তার মানে কি এইটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, মানে এই রূপান্তরে যদি নিতে চাই বা এই আকারে যদি নিতে চাই এটাকে কি এইভাবে লিখতে পারি না? হ্যাঁ ভাই লিখতে পারি। তো এইখান থেকে এক্স আর এইটা ওয়াই না, অর্থাৎ প্রতিরূপী বিন্দু থেকে, প্রতিরূপী বিন্দু বলতে এক্স এবং ওয়াই এর স্থানাঙ্ককে বোঝায়, বুঝছো। তো এক্স এর মান হচ্ছে এটা, ওয়াই এর মান হচ্ছে এটা। ওয়াই এর মান কোনটা, যেটা আই এর সাথে যেটা থাকে, ঠিক আছে। ওয়াই এর মানও হাফ। এখন কি বলছে, বাস্তব আর কাল্পনিক অংশ অর্থাৎ এক্স এবং ওয়াই দুইটা অংশ বের করে ফেলছে। এখন দুইটা সমষ্টি কত হবে ভাই, হাফ প্লাস হাফ, আচ্ছা কত হয় ওয়ান, ঠিক আছে। আশা করি এইটাও বুঝতে পারছি। তো আমরা নেক্সট প্রবলেম চলে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা দেখো, 4 নম্বরে কি বলছে। 4 নম্বরে বলছে এই যে এইটার ভ্যালু কিন্তু আমাদের মুখস্থ, কোশ্চেনে বলা না থাকলেও কিন্তু আমরা এই ভ্যালুটা জানি, তাই না। আচ্ছা, এখন আই টু দি পাওয়ার 999 অনেক বড় একটা মান, এর মান নির্ণয় করতে বলছে। আই এর ছোট একটা মান দিলে আমরা কিন্তু বের করতে পারি হানিশান, বাট এই যে বড় বড় মান থাকতে পারে, আই এর পাওয়ার আরো বড় থাকতে পারে। যেমন ধরো আমি এমন কিছু যদি দিই ভাই, এমন কিছুও হইতে পারে, ঠিক আছে, আরো বড় হইতে পারে। বাট এত বড় যে আছে এগুলোকে দেখে ভয় পাওয়ার কোনো কিছুই নেই, ঠিক আছে। আমরা এটাকে কিভাবে সলভ করবো, জাস্ট লাস্টের 2 ডিজিট নিয়ে গণনা করবো। লাস্টের 2 ডিজিট বলতে এই যে 999 আছে না, শুধু 99 টাকা নিব, ঠিক আছে। আচ্ছা, এবং বেসিক ইনফরমেশন এখানে কি লাগবে, বেসিক ইনফরমেশন আমি বলছিলাম আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 1, এটা মনে রাখতে বলছিলাম, ফার্স্ট ক্লাসে এটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন আই টু দি পাওয়ার 99 এর ভ্যালু যাই হবে, আই টু দি পাওয়ার 999 এর ভ্যালু তাই হবে, বুঝলাম। তার মানে এইটা লিখতে পারি। আচ্ছা, এখন এই যে 99 কে জাস্ট তুমি 4 দ্বারা ভাগ করবা, 4 দ্বারা ভাগ করলে ভাই কত থাকে বলো তো। হ্যাঁ, 4 কে 24 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের 96 হচ্ছে, তাই না ভাই। তার মানে আই টু দি পাওয়ার 96 ইনটু আই কিউব আমরা লিখতে পারি। আচ্ছা, এইটার ভ্যালু কত হবে বলো তো, এটার ভ্যালু 1 হয়ে যাবে। 1 কেন, এটা 96 যে সংখ্যাটা এই সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, এবং 4 দ্বারা যেটাই বিভাজ্য হবে আই এর পাওয়ার যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা যদি 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে তার ভ্যালুটা হচ্ছে 1 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আই কিউবের ভ্যালু কত, মাইনাস আই, ভাইয়া এটা তো আমরা জানি, তাই না। এটার দেখার প্রয়োজন নাই, আমরা ফার্স্ট ক্লাসে অলরেডি দেখে আসছি। এই যে এটা হচ্ছে আমাদের 4 নম্বরের অ্যান্সার, অর্থাৎ বি নাম্বার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, সেম প্রসেসে ভাইয়া আমাদেরকে এরকম অনেক অনেক ম্যাথগুলো দেওয়া থাকবে, এগুলো আমরা অবশ্যই করতে পারবো, তাই না। তো তাই আমরা 5 নম্বর প্রবলেমে চলে যাচ্ছি। 5 নম্বর প্রবলেমে আমাদেরকে বলা হয়েছে 4 রুট ওভার মাইনাস 81, তাই না। তো এইটাকে ভাই আমরা এটার ভ্যালু কিভাবে আমরা নির্ণয় করবো। তো এটার ভ্যালু নির্ণয় করার জন্য ভাইয়া মাঝখানে রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে তাকে টু দি পাওয়ার 4 আকারে লিখবো। কেমন, পাওয়ার 4 আকারে। অর্থাৎ এইটাকে ভাইয়া আমরা এইভাবে লিখতে পারতাম না, -3 টু দি পাওয়ার 4 লিখতে পারতাম তো, তাই না। জাস্ট মাইনাস মাইনাস আছে, আর হচ্ছে 81 কে ভাঙালে যে আমার 3 টু দি পাওয়ার 4 হয়, এটা আমরা লিখছি। এখন এখান থেকে এই জিনিসটাকে আমরা ভাই ন্যাচারাল প্রসেসে যদি করতে চাও ভাই অনেক বড় হবে, ঠিক আছে। বাট আমরা এই আকারটা কেমন ভাবে প্রকাশ করবো, এই যে 4 রুট ওভার n রুট 4 এমন আকারে যদি প্রকাশ করতে পারি, তো তাইলে এটার জন্য একটা শর্টকাট আছে, বুঝছো। শর্টকাটটা একটু শিখে রাখবা, শিখে রাখলে তোমাদের জন্য অনেক ইজি হবে। প্লাস মাইনাস n রুট ওভার 2 1 প্লাস মাইনাস i, যেইটাই হোক ভাইয়া তোমার খালি জাস্ট মনে রাখার প্রয়োজন কি, এই যে শর্টকাটটা যদি মনে রাখতে পারো, জাস্ট তুমি n এর ভ্যালুটা বের করবা। n এর ভ্যালুটা কিভাবে বের করো, হ্যাঁ এই তো জাস্ট টু দি পাওয়ার 4 আকারে আমাদের প্রকাশ করতে হবে। এই টু দি পাওয়ার 4 আকারে যদি প্রকাশ করতে পারি, পাওয়ার 4 আকারে যদি প্রকাশ করতে পারি, যার উপরে পাওয়ার 4টা দেওয়া লাগতেছে সেইটাই হচ্ছে আমাদের n, বুঝলাম কথা। তার মানে এইটার জন্য আনসার কি হবে ভাই বলতো, প্লাস মাইনাস 3 রুট ওভার 2। কেন রুট ওভার 2 ভাই, তোমার হচ্ছে সূত্রের রুট ওভার 2, শর্টকাটের রুট ওভার 2, ঠিক আছে। 1 প্লাস মাইনাস i, অর্থাৎ এইটার সাথে কোনটা মিলতেছে দেখো তো, সি নাম্বারটা মিলতেছে, অর্থাৎ সি নাম্বারটা হচ্ছে আনসার, ঠিক আছে। আচ্ছা, তো দেখবা তোমরা অ্যাডমিশনও বলো এবং এইচএসসি লাইফেও বলো, ঠিক আছে। দেখবা এক্সামে কিছু কোশ্চেনই থাকবে যেখানে তোমাকে এক্সামের যতই তোমার পরিবেশটা
প্রতিকূলে থাকুক না কেন, তোমার অনুকূলে আনার জন্য বা তোমার মধ্যে হাসি ফোটানোর জন্য কিছু কোশ্চেন থাকবে। ঠিক তেমন একটা কোশ্চেন হচ্ছে 6 নাম্বারটা, বুঝছো? বলছে কি প্রতিটি বাস্তব সংখ্যার ঘনমূল কয়টি। তো ভাই প্রত্যেকটা বাস্তব সংখ্যার ঘনমূল অর্থাৎ কিউব করবা, তো তার জন্য তুমি মূল কয়টা পাবা? এটা কি জানি ভাই? অবশ্যই জানি ভাই। একটা সমীকরণে বা একটা রাশি পাওয়ার যত তার সমাধান তত, ঠিক আছে? ঘনমূল পাওয়ার কত? 3, তার মানে আনসারও হচ্ছে 3টা, মূল পাবো আমরা 3টা, ঠিক আছে? আচ্ছা, এখন ভাই এই যে 5 নাম্বারটা যেমন প্রসেসে ইম্পর্টেন্ট ছিল এবং এটার জন্য আমরা একটা শর্টকাট শিখছি, তো সেম প্রসেসে 7 নাম্বার সলভ করার জন্য আমরা একটা শর্টকাট শিখবো। আলটিমেটলি এই দুইটা শর্টকাটই আমাদের বেশি প্রয়োজন হয়। দেখো, তো যেহেতু আমাদের এই সিরিজটা হচ্ছে বেসিক্যালি আমি আগে বানাচ্ছি হচ্ছে এগ্রিকালচারের জন্য, দেন হচ্ছে আমি এমনভাবে বানাচ্ছি এই সিরিজটা যাতে তোমরা এইচএসসি লাইফেও যদি করো তো তাও তোমাদের কভার হয়ে যাবে, ঠিক আছে? সব জায়গায় তো আলটিমেটলি ম্যাথ, তাই না? তো আমি এই জিনিসগুলো এমনভাবেই দেখাচ্ছি হ্যাঁ, এবং বেসিক থেকে দেখাচ্ছি যাতে তোমরা এই ক্লাসগুলো যদি করো তো হাতে কোনো কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা কি এই চ্যাপ্টারের ম্যাথ এমসিকিউ জন্য যে ম্যাথগুলো লাগবে এগুলো তুমি ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্ট সহ একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, এটার জন্য যদি শর্টকাট আমরা জানি তো এইটাকেও আমরা কিভাবে প্রকাশ করবো জানো? n⁴ এইভাবে প্রকাশ করবো। আর এটাকে আমরা কিভাবে প্রকাশ করবো জানো? n⁶ কিভাবে? দেখো, এটাকে আমরা কিভাবে প্রকাশ করবো? 6√n পাওয়ার হচ্ছে 6 এভাবে থাকবে, বুঝছো? এটার জন্য যেটা শর্টকাট আছে, এই শর্টকাটটা হচ্ছে -ni প্লাস এটা হচ্ছে -n⍵i, বাট আরেকটা হচ্ছে -n⍵²i, বুঝলাম? এটা হচ্ছে তুমি আনসার পাবা, বুঝছো? এইরকম আকারে যদি প্রকাশ করতে পারো, জাস্ট তোমার এইরকম ম্যাথের জন্য কি প্রয়োজন হচ্ছে? এই যে n এর ভ্যালুটা জানা এবং এই শর্টকাটটা যদি জানো ভাই, তাহলে তোমার ন্যাচারাল প্রসেস করতে হচ্ছে না, এত বড় বড় পদ্ধতি তোমার করার দরকার নেই। জাস্ট যেহেতু আমাদের এই দুইটাই বেশি জরুরি, সেহেতু এই দুইটার ফর্মুলা জাস্ট মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এটাকে যদি এই আকারে যদি প্রকাশ করতে চাই তাহলে কি লিখতে পারি? এটা লিখতে পারি না, -2⁶। ভাই ক্যালকুলেটরে দেখো, 2⁶ এর মান আসে 64। বা তুমি যদি হাতে যদি ক্যালকুলেটর না থাকে তাহলেও আমরা হিসাব করতে পারি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এই যে 6টা 18টা 64, ঠিক আছে? আচ্ছা, এর ভ্যালু কত? 2 পাচ্ছি। তার মানে আমাদের সমাধান হবে কোনটা? -2i -2⍵i -2⍵²i, ঠিক আছে? তো দেখো এই আনসারগুলোর সাথে কোনটা মিলতেছে আমার? এ নাম্বারটা মিলতেছে, তার মানে আনসার এ নাম্বার, ঠিক আছে? আচ্ছা, তারপরে কোশ্চেন চলে যাবে। এন্ড ভাইয়া, আমি যেগুলো কোশ্চেনগুলো দেখাচ্ছি এগুলো সবই বিগত বছরে কোথাও না কোথাও একাডেমিক হোক অ্যাডমিশনে হোক আসা প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নগুলো যদি তোমরা সলভ করতে পারো ভাইয়া, তো তাহলে তোমাদের নির্দ্বিধায় এই চ্যাপ্টার একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে দেখো, এই বর্গমূল যখন থাকবে, কোনো কিছু রাশি যখন একটা বর্গমূল নির্ণয় করতে বলবে, ঠিক আছে, তখন আমরা কিভাবে করবো জানো? তখন একদম আমরা একটা শর্ট প্রসেস নিয়ে আসবো। কেমন করে জানো? আমরা যদি এটাকে বর্গমূল করি ভাইয়া তাহলে অনেক সময়ের একটা ব্যাপার। আর যাদের কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর ইউজ জানো, ডিরেক্ট তোমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা। আর যারা চাও ভাই আরো দ্রুত করবো, ভাই ক্যালকুলেটরে ইনপুট দিতেও সময় লাগে, আরো দ্রুত করবো, তো তাদের জন্য হচ্ছে একটা পদ্ধতি, যে ধরো ডে বাই ডে মানে অপশন বাই অপশন চেক করবা। কি হবে? প্রথমটাকে স্কোয়ার করবা, মানে এটা তো এক্স না, যা থাকবে সেটাকে স্কোয়ার করবা। তো এটার আগে কি করবো আমরা? 1 এর উপর স্কোয়ার করে দিলাম। পরবর্তীতে যা আছে সেইটাকে আই সহ স্কোয়ার করে দেবো, ঠিক আছে? 3i এর উপর স্কোয়ার। এখন এই যে তোমার এই কোশ্চেনটা বেলায়, বুঝছো? এই যে তোমার এইখানে যে অংশটা থাকবে, এইখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা এখানে প্লাস দিব। কি দিব? প্লাস দিব, ঠিক আছে? আচ্ছা, তো প্লাস যদি দিই, সরি আমাদের এখানে একটু ইনফরমেশন একটু ভুল আছে, ঠিক আছে? কেন? একটু তাকাইলে বুঝবা যে এইটার জন্য যে অপশন ভাই এটার জন্য সেম অপশন, এটার জন্য আনুমানিকভাবে সেই অপশন পেয়ে গেছে। তো অলরেডি এখানে হচ্ছে 4 ছিল, ঠিক আছে? এন্ড হচ্ছে এখানে আই ছাড়া কিছু বা হচ্ছে আই আছে, এখানে হচ্ছে 3 বাদে অন্য কিছু আছে, বুঝছো? আচ্ছা, যদি 3ও দিয়ে দিই, 3 থাকবে, ঠিক আছে? তো এখন আমাদের কাজ করতে হবে কি, যদি আমাদের এখানে প্লাস থাকে আমরা কি করে দেবো? মাইনাস করে দেবো। তো এখানে আমাদের কি আছে? প্লাস আছে, তার মানে এখানে আমরা মাইনাস আসবে, ঠিক আছে? আচ্ছা, যদি মাইনাস আসে, এখন তুমি এইটার ভ্যালু কত? 1 -9i², i² ভ্যালু কত? -1, -1 কে 9 দ্বারা গুণ করলে কত হয়? -9, ওই -9 আর এই মাইনাস, তারপরে প্লাস কি হয়ে যাবে? 10 হয়ে যাবে, তাই না? +10। এটা কি এই যে আমাদের এই x এর ভ্যালু? x এর ভ্যালু তো না ভাইয়া, x এর ভ্যালু আমাদের কি -8। তাহলে ভাই এইটাও হইতে পারে না, এটাও হইতে পারে না, এবং এখানে তোমার হচ্ছে বর্গমূল করলে যে দুইটা মান হবে এটা তো আমরা জানি, বর্গমূল মানে স্কোয়ার, তো স্কোয়ার রুট আবার করতেছে, তার মানে দুইটা মান হবে, এটা প্লাস মাইনাস, যেহেতু এটা প্লাস মাইনাস না সেহেতু ভাই আমরা বুঝতেই পারতেছি যে এটা হচ্ছে আমাদের আনসার। বাট সবসময় তো এইরকম খাটবে না, তাই না? তো এটা তো আমাদের চেক করা প্রয়োজন। এইটাকে সেম প্রসেসে আমরা চেক করে ফেলবো। এই যে প্রথম অংশটা কত আছে? 1, এখানে মাইনাস আছে, তাহলে আমরা কি দিয়ে দেবো? একটা প্লাস দিয়ে দেবো। আর হচ্ছে এই যে 3i এর উপর স্কোয়ার করে দেবো। তার মানে এখন দেখো 1 -9i², i² এর ভ্যালু কত? -1, -1 ইন্টু তোমার হচ্ছে 9, তার মানে -9, এই -9 আর এই মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে,
সরি, এখানে হচ্ছে আমি একটু কি করে ফেলছি, ভুল করে ফেলছি। আমি যে এখানে প্লাস দিয়েছি এখানে মাইনাস দিই, এখানে -9, আর হচ্ছে 1 থেকে -9 বাদ দিলে -8 হয়ে যায়। এই 8 এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা এই যে কোশ্চেনে দেওয়া এক্স এর ভ্যালু না? হ্যাঁ ভাই এক্স এর ভ্যালু, তার মানে আমাদের আনসার হচ্ছে ডি। বুঝলাম ভাই, বুঝলাম কি? অবশ্যই বুঝলাম, কারণ ভাইয়া কিন্তু একদম ডিটেইলে বলছি। যদি কেউ বুঝতে না পারে ভাইয়া এই বিষয়টা, তো তাদের জন্য আহ, বলবো যে তোমরা এই ভিডিওটাকে আরেকবার একটু দেখে নিও, ঠিক আছে? এমনি বুঝতে পারবা, ঠিক আছে? কোশ্চেনে অপশনে যেটা দেওয়া থাকবে তার মাঝে যদি মাইনাস থাকে, তাহলে আমরা যেইখানে যে এক্স এবং ওয়াই যেটা সরাসরি বসা দিচ্ছি তার মাঝখানে চিহ্নটা দিব, তার বিপরীতটা। বুঝলাম? আচ্ছা, এখন নেক্সট পরের কোশ্চেনে চলে যাচ্ছি ভাই। এই যে এই 9 নাম্বার যে কোশ্চেন, এটা হচ্ছে মুখস্থ টাইপ একটা কোশ্চেন, এবং হচ্ছে এটা আমাদের একাডেমিকে অনেক লাগতো, এবং ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিচ্ছ বা নিয়েছিলাম, তো তাদের জন্য তো মাস্ট বি এটা অনেক জরুরি ছিল। অয়লার ফর্ম বলা হয় কি? অয়লার ফর্ম। বুঝলাম? মানে এই যে এখান থেকে যে ইকুয়েশনটা আমাদের সলভ হবে, তো এটা হবে কি আমাদের অয়লার ফর্ম, ঠিক আছে? তো e⁻IX, ঠিক আছে, এর ভ্যালু কোনটা জানো? এর ভ্যালু হচ্ছে, বা এটা সূত্রটাই হচ্ছে এরকম যে আই সাইন এক্স। এটা হচ্ছে আমাদের সূত্র, অর্থাৎ বি নাম্বার হচ্ছে আনসার। এটা জাস্ট ভাই বোঝার কিছু নাই, ম্যাথ যদি করতে পারে এটার জন্য বোঝা লাগতো, বাট ভাই এইটা হচ্ছে জাস্ট ফর্মুলা। বাট তবে একটা জিনিস একটু বোঝার আছে, এই যে e⁻IX, এই যে ই টু দি পাওয়ারের সাথে এই যে আই এর সাথে যে অংশটা থাকবে সেইটাই হচ্ছে তোমার অ্যাঙ্গেল। এই যে কজের সাথে যেটা থাকতেছে, সাইনের সাথে যেটা থাকতেছে সেটা অ্যাঙ্গেল কিন্তু, তাই না? তো এখানে যেটা থাকবে এখানেও সেটা থাকতে হবে। বুঝলাম? আচ্ছা ভাই, এখন দেখো 10 নাম্বার যে কোশ্চেন আছে এই কোশ্চেন সলভে চলে যাচ্ছে। এটাতে এইরকম যখন আকার থাকতেছে ভাই, হর লব এরকম যখন আকার থাকতেছে, ওই যে আমি কি বলছি, জটিল সংখ্যার যে আকার এক্স প্লাস আই ওয়াই, এই আকারে প্রকাশ করতে হবে। এই আকারে প্রকাশ করলে আমরা বুঝতে পারবো। এন্ড এখানে তোমাকে কি বলা হয়েছে বলতো? এখানে তোমাকে বলা হয়েছে ভাই, এই যে একটা জটিল সংখ্যার একটা রাশি দেওয়া আছে, তো এই যে রাশি দেওয়া আছে এটা দিয়ে হর দেওয়া আছে, অর্থাৎ হর চিহ্ন যে দেওয়া আছে, এটা হয় তোমাকে এইভাবে দেওয়া থাকতে পারে, অথবা বলতে পারে মান নির্ণয় করো, অথবা বলতে পারে মডুলাস নির্ণয় করো। সেম কথা, ঠিক আছে? সবগুলো একই কথা, ঠিক আছে? আচ্ছা দেখো, তো ভাই যদি মডুলাস হয়, এগুলো তো মান, তার মানে কখনোই এ নাম্বার হতে পারে না, কখনো বি নাম্বার হতে পারে না। কেন হতে পারে না ভাই? এগুলো হচ্ছে রেডিয়ান মোডে এক একটা কোণ, ঠিক আছে? রেডিয়ান মোডে এক একটা কোণ। আচ্ছা, তো এটাকে সলভ করার জন্য সেম প্রসেসে একটু আগে আমরা যেটা করে আসছি, মনে হয় সম্ভবত 3 নাম্বারে করছি, ওর মতনই আমরা করবো। নিচে যেটা থাকবে তার অনুবন্ধী সংখ্যা দিয়ে গুণ করবো। অনুবন্ধী সংখ্যা কিভাবে পাবো? যদি আই এর আগে প্লাস থাকে তাহলে মাইনাস করে দেবো, মাইনাস থাকলে প্লাস করে দেবো। এখানে যেহেতু মাইনাস আছে তাহলে প্লাস সংখ্যা দিয়ে গুণ করতেছি, ঠিক আছে? আচ্ছা, হর এবং লবকে দুইটাতে গুণ করতেছি। এখন দেখো গুণ যদি করি এই অংশে কি কি দাঁড়াবে বলো তো? এই অংশে যদি গুণ করো তাহলে কি হবে? 10 মাইনাস হচ্ছে 13i, মাইনাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 3i²। 3i² যদি দিই, আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, তার মানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে +3, ঠিক আছে? আর এটা তো হচ্ছে 2 এর উপর স্কোয়ার, মাইনাস হচ্ছে 3i এর উপর স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কি হচ্ছে 13 মাইনাস আবার 13i, এখানে হচ্ছে 4, আর এখানে হচ্ছে 9i²। আই স্কোয়ারের ভ্যালু -1, তার মানে -13, 9 4 13, এখানে হচ্ছে 13 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন 13 দিয়ে যদি সিম্পলি ভাগ করে দিই তাহলে আমাদের কি আসতেছে 1 মাইনাস আই। এটা হচ্ছে আমাদের কি জটিল সংখ্যার x প্লাস আই ওয়াই, মানে জটিল সংখ্যার যে আকার সেই আকারের একটা তোমার হচ্ছে জটিল সংখ্যা, ঠিক আছে? এখন এটার জন্য মডুলাস যখন নির্ণয় করি তখন কি পাই? এই যে x এর ভ্যালু কত 1, এবং y এর ভ্যালু কত? y এর ভ্যালু হচ্ছে তোমার -1, ঠিক আছে? কেন -1? এই জিনিসটা হচ্ছে এখানে একটু দেখা দিচ্ছি, ঠিক আছে? আমরা জটিল সংখ্যার আকারটা জানি কি x প্লাস আই ওয়াই, তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম না, 1 প্লাস -1 ইন্টু আই, লিখতে পারতাম না? তার মানে এটা তো x এর ভ্যালু, এটা আমাদের y এর ভ্যালু। আচ্ছা, এই জিনিসটা তো আমি বুঝি, তাই না? এখন দেখো x এর উপর স্কয়ার প্লাস হচ্ছে y এর উপর স্কয়ার, আনসার আমাদের √2, ঠিক আছে? এটা তো আমরা সলভ করতে পারবো, তাই না? তো এটার আনসার হচ্ছে আমাদের √2, ঠিক আছে? আচ্ছা, এখন নেক্সট আমরা 11 নম্বর কোশ্চেনটা সলভ করবো। তো 11 নম্বর কোশ্চেনটা হ্যাঁ আমাদের হয়তো অ্যাডমিশনে অন্তত কৃষি উচ্চের জন্য ইম্পর্টেন্ট না, বাট হচ্ছে একাডেমিকে ভালোই আসে। এন্ড হচ্ছে আমি প্রথম যে লেকচার, এই লেকচারে কিছু সঞ্চারপথ নির্ণয়ের পদ্ধতি দেখুন দেখাইছিলাম, যেখানে হচ্ছে পরাবৃত্ত, বৃত্ত, সরলরেখা এগুলো হচ্ছে দেখানো হয়েছিল। তো ভাইয়া ওগুলোর সাথে যদি এই উপবৃত্তের একটা জিনিস দেখে ফেলো, অধিবৃত্তের জিনিসগুলো দেখে ফেলো, তাহলে ভাইয়া সকল দিক থেকে তুমি কভার আপে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখবা যখন জটিল সংখ্যার যে আকারটা, এটা তো একটা জটিল সংখ্যা, তাই না? জেড একটা জটিল সংখ্যা না? এটা জেড এর ভ্যালু কি x প্লাস আই ওয়াই, তার মানে কি জেড যদি এখানে ইনপুট দাও এটা একটা জটিল সংখ্যা হয়ে যাবে। তার মানে তোমার যদি জটিল সংখ্যার আকার যদি এমন থাকে জেড মাইনাস এ মডুলাস প্লাস জেড মাইনাস বি, হুম, ইজ ইকুয়ালস টু কি যদি থাকে, এটা হচ্ছে আমাদের উপবৃত্তের ইকুয়েশন। উপবৃত্তের, ঠিক আছে? কখন উপবৃত্তের ইকুয়েশন হবে জানো? যখন a মাইনাস বি এটার মডুলাসের ভ্যালু a থেকে কি হবে ছোট হবে, অর্থাৎ কি এরকম বড় হবে। a বলতে এখানে কি বোঝায় জানো? বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। বুঝলাম? আচ্ছা, এই জিনিসটা না জানলো হয়, বাট অনেক সময় দেখা আছে যদি তোমাকে কি এর ভ্যালু দেওয়া থাকে এবং তোমাকে প্যাচ দিয়ে বলতেই পারে ভাই বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত, ঠিক আছে? তখন তোমরা কিন্তু নির্ণয় করতে পারবা ভাই, ঠিক আছে? আচ্ছা, যদি জটিল সংখ্যার আকার সিম্পলি এমনই আছে, বাট
মাঝখানের চিহ্নটা যদি চেঞ্জ হয়ে যায়, প্লাসের জায়গায় মাইনাস হয়ে যায়, জেড মাইনাস বি ইকুয়ালস টু কে যদি হয়, তাহলে হচ্ছে এটা অধিবৃত্তের ইকুয়েশন। কার ইকুয়েশন? অধিবৃত্তের। এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য বা হচ্ছে অনুপ্রস্থ, অনুপ্রস্থের দৈর্ঘ্য। ঠিক আছে? আচ্ছা, তো এখানে যে অধিবৃত্তের ইকুয়েশন বললাম ভাইয়া, এখানে হচ্ছে একটা কথা আছে। অধিবৃত্তের ইকুয়েশন হবে তখনই যখন এ মাইনাস বি এর যেই মডুলাস এটা কে থেকে বড় হচ্ছে তখন। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এই যে জটিল সংখ্যার আকারটা আমরা দেখে ফেলি কোনটার সাথে মিলতেছে। আমরা হচ্ছে দুইটা কনসেপ্ট এখানে দেখলাম। ঠিক আছে? আচ্ছা, তো এটা কার সাথে মিলতেছে ভাই? এইটাকে এখানে তো মাইনাস না, এখানে প্লাস আছে, তার মানে এই জিনিসটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারতাম না, জেড মাইনাস ফাইভ প্লাস জেড মাইনাস ইন্টু মাইনাস ফাইভ ইজ ইকুয়ালস টু 16। তার মানে এই যে এই শর্তটাকে আমাদেরকে ফলাতে হবে। এই শর্ত, এই শর্তটা খাটতেছে কিনা এটা আমাদের দেখার বিষয়, তাই না? এ এর ভ্যালু কত? 5 মাইনাস বি এর ভ্যালু কত? মাইনাস 5। তার মানে এ মাইনাস ওই মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এটা কি হচ্ছে? 16 থেকে ছোট, মানে এটা কি এর থেকে ছোট, মানে এটা কি? এটা হচ্ছে একটা উপবৃত্তের ইকুয়েশন। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে ভাই অনেকেই তোমরা হয়তো ইংলিশ টার্মগুলোর সাথে পরিচিত না, তো আমি একটু বলে দিচ্ছি। দেখো, সার্কেল মানে হচ্ছে বৃত্ত, প্যারাবোলা মানে হচ্ছে পরাবৃত্ত, হাইপারবোলা মানে হচ্ছে অধিবৃত্ত, আর এলিপস মানে হচ্ছে উপবৃত্ত। ঠিক আছে? এটা হচ্ছে ডিইউতে আসে একটা কোশ্চেন, এন্ড বোর্ড কোশ্চেনও অনেকবার আসছে। ঠিক আছে? তো একটাই কথা বলবো যে হচ্ছে এইগুলোর সাথে অ্যাডমিশনও এবং একাডেমিকেও, একাডেমিকে যদি আসতে কমই দেখা যায়, বাট অ্যাডমিশনে দেখা যায় যে অনেক কিছু, এই যে ফনিক্সের যেগুলো নাম, এই যে নামগুলো অনেকগুলো ইংলিশে আছে। ঠিক আছে? তো ইংলিশটা জানা একটু জরুরি। যদি জেনে না থাকো তাহলে এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা জেনে গেলা। ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট আমি আরেকটা টপিক দেখাবো। এই টপিকটা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা একাডেমিকে দিচ্ছ এক্সাম, তো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বাট অ্যাডমিশনও এগুলো আসে, বাট টিচিং হচ্ছে তেমন আসে না এই টপিকটা থেকে, বাট এটা জানা প্রয়োজন। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আর্গুমেন্টের পার্ট, এবং আর্গুমেন্টের একটা হচ্ছে অ্যাঙ্গেল বা একটা কোণ নির্দেশ করে। ঠিক আছে? তো এর জন্য হচ্ছে আমি কয়েকটা এক্সিস গুলো আমি অবশ্যই দাগিয়ে রাখছি, এবং আমরা জানি এক্সিসের কোয়াড্রেন্ট কয়টা, চতুর্ভাগ কয়টা ভাই? 4টা, তাই না? তো 4টা যদি হয়, এটা হচ্ছে প্রথম কোয়াড্রেন্ট। ঠিক আছে? এটা প্রথম কোয়াড্রেন্টে আছে অ্যাঙ্গেল, এই যে দেখো প্রথম কোয়াড্রেন্টে আছে। এখন আমি জাস্ট তোমাকে হচ্ছে একটা জিনিস, মানে একটা ভালো করে বোঝাই, তাহলে আশা করবো হ্যাঁ তোমরা প্রতিটাই ভালো করে বুঝে যাবে। ঠিক আছে? তো দেখো, পি, পি হচ্ছে একটা প্রতিরূপী বিন্দু যার স্থানাঙ্ক ধরলাম এক্স ওয়াই। ঠিক আছে? এখন এই যে জটিল সংখ্যা আছে না, এই যে জটিল সংখ্যাতে এই যে এক্স এবং ওয়াই যেটা আছে, এইটাই হচ্ছে আমাদের এই এক্স এবং ওয়াই এর মানটা যদি জানি, এর স্থানাঙ্কটাই হচ্ছে আমাদের এই বিন্দুর প্রতিবিন্দু। ঠিক আছে? এখন এই প্রতিরূপী বিন্দু যেটা, এই প্রতিরূপী বিন্দুর এই যে অ্যাঙ্গেলটা, আমাদের যদি এই প্রতিরূপী বিন্দুটা আমাদের চিনতে হবে, প্রতিরূপী বিন্দুটা এই যে প্রথম কোয়াড্রেন্টে যদি থাকে, প্রথম কোয়াড্রেন্টে কি দুইটাই এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু পজিটিভ, এইখানে হচ্ছে এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ, এইখানে কি হবে ভাই বলতো? দুইটাই নেগেটিভ, এক্স এবং ওয়াই দুইটাই নেগেটিভ, এটা হচ্ছে এক্স এর ভ্যালু পজিটিভ আর ওয়াই এর ভ্যালু নেগেটিভ। এই জিনিসটা হচ্ছে জানা জরুরি, এটা অবশ্য আমরা সকলেই জানি। ঠিক আছে? এখন এই প্রতিরূপী বিন্দুটা যদি বের করতে পারি, বা যদি দেওয়া থাকে কোশ্চেনে, প্রতিরূপী বিন্দুটা থেকে আমরা বলতে পারি যে প্রতিরূপী বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত, এবং যে চতুর্ভাগে অবস্থিত সেই চতুর্ভাগের ফর্মুলা অনুসারে আমরা কাজ করব। এখন এই যে প্রতিরূপী বিন্দুটা যদি তোমাদের কি হয়, প্রথম চতুর্ভাগে অবস্থান করে, তার জন্য তোমার আর্গুমেন্ট, অর্থাৎ আর্গুমেন্ট কি একটা অ্যাঙ্গেল না ভাই? হ্যাঁ ভাই, অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা অবশ্যই হবে এক্স অক্ষ থেকে শুরু হবে, এক্স অক্ষের ধনাত্মক পাশ থেকে শুরু। ঠিক আছে? এবং অন্যটাও হইতে পারে, সেটা মুখ্য আর্গুমেন্ট থাকবে না। কি থাকবে না? মুখ্য আর্গুমেন্ট থাকবে না। আমাদের বিষয়টাই হচ্ছে এই জটিল সংখ্যা বিষয়টা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট নিয়ে বিষয়। ঠিক আছে? মুখ্য আর্গুমেন্ট বলতে বোঝায় সব থেকে যেটা ছোট অ্যাঙ্গেল, বুঝলাম? সব থেকে যেটা ছোট অ্যাঙ্গেল। আচ্ছা, এই যে দেখো, থিটা ইজ ইকুয়ালস টু কি লিখবো? tan ইনভার্স y বাই x। বুঝলাম? কেন? জাস্ট ভাইয়া tan ইনভার্স y বাই x এটাকে মডুলাস পয়েন্টে কি জন্য লিখলাম? x এর ভ্যালু এবং y এর ভ্যালু, এই যে দেখলাম আমরা পজিটিভ নেগেটিভ হইতে পারে, তাই না? জাস্ট এখানে কি হবে, নেগেটিভ হইতে পারবে না, এর জন্য আমরা মডুলাস চিহ্নটা ইউজ করি। প্রথম চতুর্ভাগে হলে থিটা ইজ ইকুয়ালস টু এটা, দ্বিতীয় চতুর্ভাগে যদি হয় তাহলে হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা হবে না ভাই, এই অ্যাঙ্গেলটা হবে। কেন এই অ্যাঙ্গেলটা হচ্ছে না বলতো? কারণ এই অ্যাঙ্গেলটা তো বড়, এবং আমি বলছি যে এই আর্গুমেন্টটা আমাদের তোমার চিহ্নিতই করা হয় এক্স অক্ষের ধনাত্মক পাশ থেকে, তাহলে হয় এইটা হইতে হইতো, না হয় এইটা হইতে হবে, তাই না? কিন্তু এইটা হবে কি জন্য? এইটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, এবং এইটা হচ্ছে এক প্রকার আর্গুমেন্ট, এটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট, বাট এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। ঠিক আছে? এবং আমাদের টোটাল বিষয়টাই হচ্ছে মুখ্য আর্গুমেন্ট নিয়ে আলোচনা। ঠিক আছে? মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করার জন্যই আমাদের এত সংঘর্ষ। আচ্ছা, এটার জন্য পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, অবশ্যই মডুলাস পয়েন্টের ভিতর, এটা হচ্ছে আরেকটা ফর্মুলা। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে এই প্রতিরূপী বিন্দুটা যদি আমাদের কি হয় বলতো ভাইয়া, এই প্রতিরূপী বিন্দুটা যদি আমাদের তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে,
তার জন্য আমাদের কি হবে, তোমরা হচ্ছে জাস্ট ভাইয়া এই যে প্রথম চতুর্ভাগে যেটা থিটার ভ্যালু হয়, দ্বিতীয় চতুর্ভাগে যেটা থিটার ভ্যালু হয়, এই দুইটা যদি মনে রাখতে পারো তাহলেই হয়ে যাবে ভাই। দ্বিতীয়টা যেটা আছে এটার সাথে মাইনাস গুণ করে দিলেই তোমরা হচ্ছে তৃতীয়টার জন্য পেয়ে যাবে, অর্থাৎ মাইনাস বাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগের আর্গুমেন্ট নির্ণয় করার জন্য ফর্মুলা, ঠিক আছে। এন্ড হচ্ছে চতুর্থ ফর্মুলার জন্য মানে চতুর্থ চতুর্ভাগের জন্য মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। বুঝলাম? অবশ্যই বুঝলাম। এখন ভাই খালি বুঝলেই তো হইলো না, আমাদের একটা কোশ্চেন সলভ করতে চাচ্ছি, ঠিক আছে। এবং এই কোশ্চেনটা আমাদের দেখবা যে হচ্ছে সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে আসছে, এবং ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, আরো অনেক বোর্ড ছিল ভাই। আমি যেহেতু হাতে লেখে প্রতিটা স্লাইডগুলো তৈরি করতেছি, তো এই জন্য আমি সকল কিছু লিখে উঠতে পারিনি। তো অনেকগুলো বোর্ডে এই কোশ্চেনটাই আসছে, এবং এই টাইপ রিলেটেড অনেক কোশ্চেন আসে বোর্ডে, অ্যাডমিশনও আসে, বাট কৃষি ক্ষেত্রে কম আসে, ঠিক আছে। আচ্ছা দেখ, তো এটার জন্য কি এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালুকে আমরা চিহ্নিত করতে পারি না ভাই, বলতো। এক্স এর ভ্যালু কত, 1, ওয়াই এর ভ্যালু কত, 1, কারণ আই এর সাথে কি গুণ আছে, 1 গুণ আছে। আচ্ছা, এই দুইটা চিহ্নিত করে দিচ্ছি। এখন এই যে এক্স ওয়াই এর স্থানাঙ্কটা দুইটাই কি পজিটিভ না? দুইটাই পজিটিভ ভাই। তো দুইটাই যদি পজিটিভ হয়, তো তাহলে এই প্রতিরূপী যে বিন্দুটা আছে এটা কোন অক্ষে অবস্থিত বা কোন চতুর্ভাগে অবস্থিত বলতো? এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত। তার জন্য যে আর্গুমেন্ট, এই আর্গুমেন্টটা কি হবে? আর্গুমেন্টের যে ফর্মুলা এ আর জি জেড। আচ্ছা, আর্গুমেন্টের ফর্মুলা কি হবে? আর্গুমেন্টের ফর্মুলা এটা হবে না ভাই, tan ইনভার্স ওয়াই বাই এক্স, অবশ্যই মডুলাস পয়েন্ট থাকবে, ঠিক আছে। আচ্ছা, tan ইনভার্স ওয়াই এর ভ্যালু কত, 1, আবার হচ্ছে তোমার এক্স এর ভ্যালু কত, 1। তো tan ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে কত ডিগ্রি ভ্যালু বলতো? tan ইনভার্স 1 এটা হচ্ছে কত ডিগ্রি পাবো, পাই বাই 4, অর্থাৎ tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। বুঝলাম? তার মানে 12 আনসার হচ্ছে বি নাম্বার। তো এরই মাধ্যমে হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল সংখ্যা এই চ্যাপ্টারেরও পুরো যে লেকচারটা এটা হচ্ছে আমি সাজিয়ে দিতে পারছি। তো এটার জন্য হচ্ছে অনেক তোমার হচ্ছে শুকরিয়া। তো হচ্ছে দেখা যাচ্ছে তোমাদের জন্য নেক্সট হয়তো কোনো চ্যাপ্টার নিয়ে আসবো। এন্ড হচ্ছে এখন অবশ্যই ট্রাই করবো যে ফার্স্ট পেপার থেকে কিছু নিয়ে আসেন, কারণ সেকেন্ড পেপারের অলরেডি দুইটা চ্যাপ্টার আমি কভার করে দিয়েছি, যেটা হচ্ছে দুইটা চ্যাপ্টারই অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো যদি তোমরা এই দুইটা চ্যাপ্টার আমার সাথে শেষ করতে পারো, এবং যদি শেষ করে ফেলো ভাইয়া, তাহলে আমি কথা দিতে পারবো এটাই যে তোমাদের এমসিকিউ নিয়ে কোনো প্রবলেম হবে না। এন্ড তোমাদের এই এমসিকিউ নিয়ে যত সব সমস্যা, এই সমস্যা নিয়ে যেহেতু আমি কাজ করতেছি, তো হয়তো একটু সময় লাগবে, বাট আলটিমেটলি আমি সবকিছু বুঝাই দেবো, ঠিক আছে। আচ্ছা, তো শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। এন্ড আজকে তোমরা ক্লাস দেখে যারা তোমরা বুঝতে পারছো, তো তারা তো ভালোই, আর যারা বুঝতে পারো না, কোনো কোশ্চেন আছে তো তারা অবশ্যই কোশ্চেন করবা, ঠিক আছে। কোশ্চেন করার জন্য অবশ্যই কমেন্ট বক্স আছে, এবং যদি তোমরা কেউ চাও তাহলে আমাকে ইনবক্স করতে পারো, ঠিক আছে। এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, তো হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এগুলো সবকিছু তুমি ডিটেলসগুলো আমার যে ইউটিউবের যে প্লেলিস্ট আছে সেখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের সকলকে ধন্যবাদ আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য। অ্যান্ড আগামী যে লেকচারটা আসবে সেই লেকচারে আমার সাথে জয়েন করার জন্য আহ্বান জানানো থাকবে, ঠিক আছে। তো ধন্যবাদ।